শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। কালকেই তো আমরা বাড়ি চলে এসেছি। আর কি হয়েছে জানো, কদিন থেকে তো ভালো করে রাত্রে ঘুম হয়নি, মানে বিয়ে বাড়িতে ছিলাম, হট্টগোল মেলা লোকজন দিয়ে বাড়িতে এসে না এমন ঘুমিয়েছি কালকে রাত্রে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তা উঠতে উঠতে ওই আমার 6:45 বেজে গেছে। আর ঘুম থেকে উঠে দেখছি দিদি আগে উঠে মারুলি দিয়েছে, ঝাড় দিয়েছে, বাসনও ধুয়ে নিয়েছে। আমি শুধু উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরগুলোকে মুছলাম। তারপরে ছাদে এলাম জানো তো, ওই যে ফুল গাছগুলোকে দেখার জন্য। মানে কবে থেকে ফুল গাছগুলো দেখিনি, শুকিয়ে গেল না কি, বাবা ছিল না, আমিও ছিলাম না, জলও দেওয়া হয়নি, কেমন আছে না আছে দেখার জন্য ছাদে চলে এসেছি। আর ভাবলাম ছাদে এসেছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো কাজ সকালে সেরকম করিনি, সেই জন্য শেয়ার করাও হয়নি। তো এবার যেগুলো করব সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। মনটা খুব খারাপ হয়ে গেল, দেখো গাছগুলো কেমন ঝলসে গেছে, কিন্তু মনটা ভালো হয়ে গেল। এই দেখো ফুল ফুটতে শুরু হবে, কুড়ি চলে এসছে। এই গাছটাতে এসছে, এই গাছটাতে এসছে, এটাতেও এসছে। মানে সত্যি আমার খুব ভালো লাগছে। কিন্তু না গো, আর দেরি করবো না, জল নিয়ে এসে ঝট করে আর কি গাছগুলোকে দিতে হবে। আর এই দেখো বেগুনও ধরেছে, দেখো একটা বড় বেগুন আছে, কয়েকটা ছোট বেগুন আছে, এটা আমার জমজ বেগুন হয়ে গেছে এই দেখো। আর এদিকে লঙ্কাও হয়ে গেছে অনেক বড় বড়, অনেক কটা, কদিন থেকে তো ছিলাম না, তোলাই হয়নি। দেখো লঙ্কাও হয়েছে বেশ মোটা মোটা। তো চলো চলো, মানে রোদ বেরিয়ে যাওয়ার আগে, ভালোভাবে রোদ হওয়ার আগে আর কি গাছগুলোতে জল দিয়ে দিই। সকালবেলা দোকানে যাচ্ছি শার্ট নিয়ে আসার জন্য। শার্ট ছিল জানো তো বাড়িতে, দিদি তো অনেক কাচাকুচি করলো, মায়ের, বাবার, দিদির, ভাগ্নির, যার কি শেষ হয়ে গেল। আর আমার অনেক কিছু কাচাকুচি করতে হবে, মানে একটু আধটু আছে, ওতে হবে না। তো আজকে কাচবো কিছু, কালকে কাচবো কিছু। তো সেই জন্য যাই বড় প্যাকেটগুলো একটা নিয়ে আসি। বাড়িতে এসছি, দোকান আনা শুরু, কাজকর্ম শুরু, সব কিছু শুরু। বড় প্যাকেটগুলো নেবে ভাবলাম, বড় প্যাকেটগুলো নেই, এই 22 টাকাটাই ছিল, তাই এটা এক প্যাকেট আপাতত নিয়ে এলাম। আবার শেষ হয়ে যাবে তখন আর কি নিয়ে আসা হবে। চলো কলতলায় যাই, নাহলে জল পাড়িয়ে যাবে, বেশিক্ষণ জল থাকবে না। 9টা বেজে গেল, 9:30টার দিকে জল যায় এখন। কোনো কোনো দিন দেখি 9টাতেও চলে যায়, আবার কারেন্ট চলে গেলে তার আগেই চলে যাবে। এই দেখো আমার জামা কাপড়, তবে সব কিছু নিয়ে আসিনি, মানে শাড়িগুলো নিয়ে আসিনি, ছোট ছোট জিনিসগুলো নিয়ে এসেছি, কারণ শাড়িগুলো মেলার জায়গা হবে না। আর এই দেখো দিদির কাঁচা হয়ে গেছে, দিদি সব কিছু মেলে দিয়েছে, মায়ের শাড়ি, দিদির শাড়ি। চলো আমি এবার ভিজিয়ে দিই। জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি। তারপরে দেখো রোদে বসে পড়েছি, আর রোদে বসে সার্ফ জলে সবগুলো এখন ভিজিয়ে দেব। আর সব জামা কাপড় বলতে সব কিছু নিয়ে আসিনি গো, কারণ আজকে সব কাচবো না। আজকে যদি সব কাচতে যাই তাহলে তো কাচতেই অনেকটা সময় লেগে যাবে। তাই ভাবলাম যেগুলো আর কি না কাচলেই নয় সেগুলো আজকে কেচে দিই। মানে রুদ্র যে জামা প্যান্টগুলো আছে ওগুলো সব নিয়ে চলে এসেছি, আর আমাদের বিছানার চাদরটা এনেছি, আর আমি যে গায়ে চাদরটা দিয়েছিলাম সেটা এনেছি, কারণ ওটা অনেক কবারই ব্যবহার হলো, সেই দিদিদের বাড়ি গেলাম আবার গেলাম, তো সেই জন্য ওটাকেও দেখো ভিজিয়ে দিচ্ছি। তো সবগুলো একটুখানি ভিজিয়ে রাখবো, তারপরে একটু পরেই কেচে দেব। ওইদিকে জামা কাপড়গুলো ভেজানো হলো, আর এদিকে দেখো এখনও জল পড়ছে, কিন্তু রুদ্র উঠে পড়েছে, ডাকছে আমাকে, ওকে ব্রাশ করাতে গিয়ে খাওয়াতে গিয়ে বোধহয় জল পালিয়েই যাবে। আর এই দেখো 5 দিন বাড়িতে না থাকায় বাড়ির অবস্থা দেখো, কত গোবর জড়ো হয়ে গেছে। তো গোবরগুলো সব দিতে হবে, তবে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য দেওয়া হবে না, কালকে একদম কোমর বেঁধে গোবরগুলোকে দিতে হবে। অনেক গোবর জড়ো হয়েছে, বড় গামলার 1 গামলা, আবার নিচেও দেখো রাখা আছে। তো যাই হোক চলো রুদ্রকে দেখি, ও ডাকছে। কইছে না সোনা, ঘুম থেকে উঠে পড়েছে, এত দেরি? হ্যাঁ, ঘুম থেকে উঠে মুখে হাত দেয়? হ্যাঁ চলো এসো, ব্রাশ করবা তো শোনো বাবা। দুষ্টু বাবা তোমার, দুষ্টু গো, এসো 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 এসো। বলছি একবার 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 মুখ দেখি একবার গুড মর্নিং বলে দাও। দেখাবে না? ওলে বাবা দেখাবে না গো, আমার সোনারটা দেখাবে না গো, আমার সোনার। রুদ্রকে উঠিয়ে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে ওকে খেতে দিয়ে এলাম। তারপরে আমি চলে এলাম এগুলো কাচার জন্য। তো দেখো এতটা ভারী, মানে অনেক কিছুই আছে, আমি একদম নিয়ে যেতেই পারছি না। তো এখন এগুলো কেচে নেব। আর কি বলো তো, বেশি দেরি করলে হবে না জানো তো,
টাইম কলের জল তো টাইমে আসে, আবার টাইমে চলে যায়, তাই চেষ্টা করছি তাড়াতাড়ি কেচে নেওয়ার। তো দেখো প্রথমেই তো ব্লাউজটা কাচলাম, যেটা আমার বিয়ের বেনারসি ব্লাউজ, সেটাই না অনেকটাই রং উঠলো। তো তারপরে আবারও ব্লাউজগুলো কাচছি। আর আজকে কি জানো তো, ওই ব্লাউজগুলো দিয়েছি আমার, আর রুদ্র জামা প্যান্ট, আর ওই বিছানার চাদরটা আর চাদর, বলতে পারো আজকে রুদ্ররই বেশি আছে। তো যাই হোক, ছোট ছোট জিনিস পুকুরে নিয়ে গেলে আবার পড়ে যাবে না, কি হবে, সেই জন্য কলে আরোই কেচে নিচ্ছি। তো দেখো আমি এদিকে কাচতে শুরু করলাম, আর কয়েকটা কাচা হলো, আর কিন্তু টাইম কলে জলটা চলে গেল। আমি এটাই ভয় করছিলাম জানো তো, যে কাচতে শুরু করব আর বোধহয় জলটা চলে যাবে, ঠিক সেটাই হলো। জামা কাপড়গুলো কাচতে কাচতে টাইম কলে তো জল চলেই গেল, কি আর করব, সব কিছু রেখে দিলাম, এখন তো আর কাচা হবে না। তো জল ছিল এক হাঁড়ি 1 বালতি মতো, তবে কি বলো তো, আমাদের তো পুকুরে কাচা অভ্যাস, তো সেই জন্য তোলা জলে কেচে না ঠিক পোষায় না, মনে হয় যে আরও জল হলে ভালো হতো, আরও একটু জল লাগতো। তো সেই জন্য সব কিছু রেখে দিলাম। আমি যখন মাঠের পুকুরে স্নান করতে যাব, তখন সব কিছু নিয়ে গিয়ে একেবারে কেচে স্নান করে আসবো। তারপরে তো চলে এলাম উনুন শালে, আর অনেক দিনই ছিলাম না। উনুন শালটারও না অবস্থা খুবই খারাপ ছিল, মানে একদম অগোছালো হয়েছিল। তাই ভাবলাম উনুন শালটা ভালো করে পরিষ্কার করে নিই, তাই আগে পরিষ্কার করে নিলাম। একটু ঝুল হয়েছিল, সেগুলো ঝাড়লাম, ভালো করে ঝাড়ু দিলাম, ছাই তুললাম। তো এগুলো করলাম, এগুলো করতে অনেকটাই সময় লাগলো, তবে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপরে একদম গোবর মাটি নিয়ে জল দিয়ে ভালো করে দেখো উনুন শালটা লেপতে শুরু করলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার উনুন শালটা কিন্তু পুরোটাই লেপা হয়ে গেছে, আর একটুখানি আছে, তবে ওইটুকু লেপে নেব। আর দেখো লেপার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? গোবর মাটি দিয়ে যদি ভালো করে মাটির ঘর লেপা হয় না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই গেটের মুখটুকু আছে, এটুকু একটু মুছে দেব, তাহলে হয়ে যাবে। দিয়ে আমি ঝট করে স্নানটা করে আসবো। উনুন শাল লেপার পর আমি গেছিলাম স্নান করতে। একদম স্নান করে সব জামা কাপড় কেচে দেখো চলে এসেছি। আর নিচে তো কাকারাই করছে, মানে কাকাদের ধান ঝরাচ্ছে, সেই জন্য নিচে মেলা হবে না, ধুলো উঠছে। তাই ভাবলাম আজকে সব কিছু ছাদেই মেলে দিই। তাই দেখো সব ছাদে নিয়ে চলে এসেছি, আর ছাদে এখন মেলে দিচ্ছি। আর বিছানার চাদরটা এই সাইডটায় দিলাম, অনেক বড় তো, মানে ওদিকে দেওয়া হবে না, তাই এই দিকটাতেই সবসময় বিছানার চাদরটা আমি দিই। তারপরে রুদ্ররও ছোট ছোট জিনিস ছিল, সেগুলোকেও মেলে দিলাম। ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপরে মুড়ি নিয়ে নিয়েছি, আর আজকে মুড়ি খাবার হয়েছে কলাই সিদ্ধ মুড়ি খাচ্ছি। যারা অনেকটা হয়ে গেল, কাচাকুচি করলাম, ঘরগুলো একটু পরিষ্কার করলাম। চলো এবারে রান্না বসাতে হবে, তাড়াতাড়ি আগে মুড়িটা খেয়ে নিই। এ রুদ্র, মুড়ি খাবা এসো। ছেলেটা কথাই শোনে না, কখন থেকে ওকে ডাকছে মুড়ি খাওয়ার জন্য, আসতে চাইছে না, খেলা করছে। রুদ্র, ওকে নিয়ে আসি, তারপর আমি খাই। মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর এদিকে দিদি দেখো পেঁপে কাটছে, পেঁপের চাটনি বানাবে, সেই জন্য। ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিটা নামিয়ে নেব। আজকে তো বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না হবে, আলু ফুলকপির রসা। তো চলো এখন মশলাটা আমি বেটে নিই। এখানে মশলা বলতে শুধু আদা আর জিরে আছে। আজকে তো নিরামিষ রান্না হবে, আর কী বা দেবো বলো। আর লঙ্কা দিলাম না, কারণ লঙ্কা গুঁড়ো আছে, ওই লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেব। তো দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। ফুলকপি আলু রসা করার জন্য আলু আর ফুলকপিটা ভালোভাবে আগে ভেজে নিয়েছি। তারপরে দেখো পটলগুলো ভাজতে শুরু করলাম। তো পটলগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম, এবারে একটু ঢাকনা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে যদি পটল ভাজা হয়, খেতে কিন্তু বেশ নরম হয়। আর এদিকে দেখো দিদি ঘরের ভিতরেই করছে পেঁপের চাটনি।
তো গ্যাসটা তো ঘরে রাখা হয়েছিল, আমরা কেউ ছিলাম না বলে এই সিঁড়ির তলাতে এখানেই থেকে গেছে, বাইরে বের করা হয়নি। তবে রুদ্র বাবাকে বলতে হবে গ্যাসটাকে বাইরে বের করে দেওয়ার জন্য। আর দিদিকে আমি বললাম যে এই দিকটায় দেরি হবে, তাহলে তুমি ছোট গ্যাসটায় ছোট কড়াইটাতে পেঁপের চাটনিটা করে নাও। তাই দিদি ঘরের ভিতরেই পেঁপের চাটনিটা করে নিচ্ছে। দেখো চাটনিটা কিন্তু হয়ে গেছে, আর এখন নামিয়ে নিচ্ছে। আর দেখো পেঁপের চাটনিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম জেলির মতো, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আর এদিকে ভাতটাও 2 ফুট ফুটে গেছে, ভাতটা দেখলাম হয়েও গিয়েছে। তো চলো দেরি না করে ভাতটা নামিয়ে নিই, নইলে গলে যাবে। ভাতের হাঁড়িটা তো নামিয়ে নিলাম, আর কড়াইয়ে পটল ভাজা হচ্ছিল, তাই কড়াইটা ওইদিকে বসিয়ে দিলাম। এখন ভাতের ফ্যানটা একটু কমিয়ে নিচ্ছি, না কমালে কি হবে বলো তো, একেবারে যদি ঢাকনা দিয়ে বালতিতে উবুর করে দিই তাহলে অনেক তো ফ্যান থাকে, চারিদিকে পড়বে, হাতে ছাকা লাগার ভয় থাকবে। তো সেই জন্য হালকা একটু কমিয়ে নিই, তারপরে তখন ঢাকনাটা দিয়ে বালতির ওপরে একটু ধরে রাখি। একটু ধরে রাখার পর যখন আর কি কমে আসে, সাইড দিকে না পড়ে, তখন ঠেকিয়ে দিই। তারপর ঠেকানোর পর একদমই পড়ে না, তখন হাঁড়িটা তুলে নিই। রান্নাবান্না সেরে এই উনুন সালে এঁঠো দিলাম, তারপর চলে এসেছি পুকুর ঘাটে। আর পুকুর ঘাটটাকে তো আমি খুব মিস করছিলাম, 2 দিন বাড়িতে ছিলাম না। আর তোমরাও অনেকেই মিস করছিলে তাই না পুকুর ঘাটটাকে? সত্যি গো, গ্রামে এই পুকুর ঘাটে বাসন মাজার না মজাই আলাদা। আমাদের তো ওই ট্যাপ কলে করতে হচ্ছিল, মানে খুব অসুবিধা হচ্ছিল, মন খুলে প্রাণ খুলে না করতে পারছিলাম না। আর বাড়িতে এসে দেখো এত বড় পুকুরে একদম মন খুলে প্রাণ খুলে আমরা এখন কাজ করতে পারবো, সব কিছু মাজা ঘষা ধোয়া ধুয়ে করতে পারবো। তো চলো, হাঁড়ি মাটিটা দেখো পুরোটাই কিন্তু উঠে গেছে, কড়াইটা একটু একটু লেগে আছে। এখন হাঁড়িটা মেজে নিই প্রথমে, তারপরে কড়াইটা মেজে নেব। আর মাজা ঘষা হয়ে যাওয়ার পর খেতে দেবো সবাইকে। বাবা ওর দিকে স্নান করছে, আর রুদ্রকে তো দিদি স্নান করিয়ে দিয়েছিল আগে। দিদি আজকে স্কুলে যায়নি, বাড়িতেই আছে। ভাগ্নের পরীক্ষা কাল পর্যন্ত হয়েছিল, আজকে আর ছিল না, তাই বাড়িতেই আছে। দিদি মাকে রুদ্রকে স্নান করিয়ে দিয়েছিল। দাও হাঁড়িটা মাজা হয়ে গেল, এখন কড়াইটা মেজে নেব। আর দেখো তো এই ওপরটা না খুব একটা হয়নি, দেখো মাটিগুলো উঠে গেছে, এটা একটু ঘষে দিলে উঠে যাবে। তবে ভেতরটা বেশ পুড়েছে, মানে বালি দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজতে হবে। ছাই দিয়ে দিলাম, তারপরে দিয়েছি খড়খড়ে বালি। এবার ভালো করে মেজে নেব। বাসন মাজা সাবান শেষ হয়ে গেছে জানো, সকালবেলায় ছাই মেশালাম, সাবান আনা ছিল না বাড়িতে, পরে নিয়ে আসতে হবে সাবান। তো দেখো বসে পড়লাম, মানে ওভাবে না পাগুলো ধরে যাচ্ছিল। কি বলতো, জলটা এখানে থাকলে না খুব মুশকিল হয়, এখানে যখন জল থাকে না ভালো হয়। এখানে বসি যে পাটা নামিয়ে দিয়ে ভালো মাজা হয়। তো ছাই দিয়ে কি বলতো, আগে তো ওটা দিয়ে মাজতাম ছাই। তো তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে বাসন মাজা সাবান এখন সবাই মাজিও। তো তোমাদের কথাতেই আর কি সাবানেই মাজি। তবে যখন শেষ হয়ে যায় থাকে না, তখন ছাই দিয়ে মাজি। একেবারে যে বন্ধ করে দিয়েছে তা না। তো যাই হোক, ভিতরটা তো ভালো পুড়েছে, ভালো করে ঘষে ঘষে তুলতে হবে। দেখো কড়াইটা মাজা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে। তবে এই দাগগুলো ওঠে না। আর ফুলকপি ভেজেছিলাম তো আজকে, সেই জন্য আর কি বেশি পুড়েছে। ভাজাভুজি করলে একটু বেশি পুড়ে যায়। হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে চলে এলাম, আর এসে দেখছি দিদি সবার জন্য ভাত বাড়তে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কি কি রান্না করেছি। আজকে রান্না করেছি পটল ভাজা, মুগ ডাল, আলু ফুলকপির রসা। আর তোমরা তো দেখলেই যে দিদি পেঁপের চাটনি বানিয়েছে। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে। রুদ্র তো নিজে নিজে খাচ্ছিল না, তাই ভাবলাম ওকে খাইয়ে দিই। আর ওকে খাইয়ে দিচ্ছি, আর ওর ভাগ থেকে একটু পেঁপের চাটনি টেস্ট করে দেখলাম। সত্যিই গো, খেতে খুব ভালো হয়েছে। আমি জানতাম না যে পেঁপে দিয়ে এত সুস্বাদু একটা জিনিস বানানো যায়। আর কি জানো তো, পেঁপে না আমার খুব একটা পছন্দ নয়। তোমরা দেখো প্রায়ই পেঁপের তরকারি করি, তবে আমি খুব একটা খাই না।
ওই বাবা আর কি বেশি পছন্দ করে আর দিদি পছন্দ করে। তো সত্যি খুব ভালো হয়েছে, আগে কখনো বানাইনি আমি এভাবে, তবে আজকে দেখলাম পরে কখনো আমি এভাবে আর কি বানিয়ে খাবো। তো রুদ্রকে খাওয়াই, তারপরে দিদি আর আমি দুজনে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে রুদ্রকে ঘুম পাড়াতে পাড়াতে দেখো একদম বেলা শেষ, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে আসছে। আর এই যে জামা কাপড়গুলো মেলা আছে যেন ঠান্ডা হতে শুরু হয়ে গেছে। শীতের দিনে এই হচ্ছে একটা জ্বালা, একটু রোদটা পড়বে কি না জামা কাপড়গুলো মনে হবে যেন ভেজা ভেজা হয়ে গেছে, ও একটু একটু শিশির পড়েছে তাই। তো যাই হোক, সব জামা কাপড়গুলো তুলে নেব, আর তারপর একটা অনেক বড় কাজ আছে, সেই কাজটা করে নেব। তো বন্ধুরা দেখো, বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে একদম কাজে লেগে পড়লাম, ধান সিদ্ধ করার কাজ। তোমাদেরকে তো অনেক আগেই বলেছি চাল বানান্ত, তো এগুলো হচ্ছে ধান নিয়ে যাচ্ছি, মুড়ির চাল করা হবে। তো এগুলো আজকে এখন ভিজাবো। তো চলো বাড়ি থেকে কত দূরে যাই দেখো ভিজাতে চাল ধান। আমাদের বাড়িতে মাথায় ধান চেপেছি, আর দেখো কাকাদের বাড়ি হয়ে ওই পিছনের দিকে ওই দিদাদের বাড়িতে যাব ধানগুলো ভেজানোর জন্য। আগে রুদ্র বাবা দুবার নিয়ে এসছে, তারপরে এটা একটু হাফ বস্তা ছিল আমি নিয়ে এলাম, আবারও আর এক বস্তা আছে সেটা রুদ্রর বাবা নিয়ে আসবে। আর এই ধানগুলো হচ্ছে সেই যে তোমরা দেখেছিলে মেশিনে ঝরানো হয়েছিল ওই ধান। তো বাড়িতে তো চাল ছিল না, ওই করবই করছিলাম, তবে জ্বালানি ছিল না জানো তো। ওই যে ধানগুলো ঝরানো হয়েছে সেই খড়গুলো আছে, ওই খড়গুলো দিয়েই জাল দেওয়া হবে। তো ওর বাবা নিয়ে যাচ্ছে, আর তো নেই বেশি দেব না, আমি দুটো বালতি নিয়ে নিয়েছি, ওই যে জল দিতে হবে সেই জন্য। আর আমাদের তো বাড়িতে উনুনটা নিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আর সেই জন্য হচ্ছে ওই দিদাদের উনুন আছে, ওই দিদাদের উনুনেই ধানগুলো আমরা সিদ্ধ করব। ওই যে দেখছো উনুন, ওই উনুনটাই করব। আর একটা পাতনাও আছে দিদাদের, এই পাতনার মধ্যেই দিয়ে দিচ্ছি, তবে বেশি ধান দিচ্ছি না, ওই 2 বস্তা মতোই। তো এই ধানগুলো ঢালা হয়ে গেলে তারপরে এক এক করে 1 পাতনা জল দিয়ে দেব। কি জানো তো, আমরা এই যে ধানগুলো ভেজাচ্ছি অনেকে বলছে যে ধানগুলোতে ভালো মুড়ি হয় না, ভাত হয় ভালো। তো কি করব বলো, মুড়ির চাল তো একেবারেই নেই, ভাতের চালটাও রেশনে দিচ্ছে, ওগুলো খাওয়া হচ্ছে। তা যাই হবে এগুলোকেই খেতে হবে। আর তোমরা তো দেখো যে আমাদের কিন্তু অনেক মুড়ি লাগে, প্রত্যেক সপ্তাহে আমাদের মুড়ি ভাজতে যায়, অত মুড়ি তো আর কিনে খাওয়া সম্ভব নয়। তো সেই জন্য এই ধানগুলোকেই দিলাম, তাছাড়া অন্য কোনো ধান নেই, তাই এগুলোকেই করতে হবে। তো দেখো ধানগুলো পাতনাতে ঢেলে দেওয়ার পর এক এক করে বালতি করে জল নিয়ে আসছি, 2 হাতে 2টো বালতি নিয়ে নিচ্ছি। আর পুকুরটা খুব বেশি দূরে নয়, কাছেই পুকুরটা আছে, পুকুরের জল নিচ্ছি আর ধানে গিয়ে দিয়ে আসছি। তো যতক্ষণ না 1 পাতনা জল হবে এভাবেই কিন্তু জলগুলো দিতে হবে। দেখো জল টল দিলাম, একটু ঠান্ডা লেগেছে। আর এখানে দিদা রান্না করছিল, আগুন পোয়াতে চলে এলাম। মানে শীতের দিনে খুব ভালো লাগে জানো তো, এই গ্রামে সবাই মাঠে ঘাটে দেয়, তো গ্রামের মানুষ তো মেয়ে ছেলে সবাই যায় বেশিরভাগই। তো এই সন্ধ্যেবেলা এসে রান্না করে খুব ভালো লাগে জানো তো, সকালে একবার রান্না করে চলে যাই, দিয়ে আবার রাত্রে গরম গরম ভাত তরকারি রান্না করে, আর আমরা বিকেলবেলা যাই, দিয়ে বসে থাকি গল্প করি, মানে খুব ভালো লাগে এই দিনগুলো। মানে বসে থেকে কেউ রান্না দেখতে খুব ভালো লাগে। দিদি রান্না হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। দিদা খেয়ে নেবে গরম গরম ভাত, গরম গরম ভাত খেয়ে নেবো, শুয়ে পড়বো। আবার কি করবো, এখন তো আর কাজ নেই না, আর সারাদিন খাটাখাটনি, সারাদিন খাটনি, আর কতক্ষণ বসে থাকবো? ঠিক ঠিক বসে থাকতে আর কি পারি সারাদিন খেতে। এই রান্না হয়ে গেল, দুটি খাওয়া দাওয়া করবো, বাস শুয়ে পড়বো, এই তো হয়ে গেল। চলো তাহলে খাওয়া দাওয়া করুন, আমরা বসো খাওয়া দাওয়া করি যাবা। দিদার এদিকে দেখো এখন টক রান্না হচ্ছে, একদম কাঁচা তেঁতুল দিয়ে, বড়ি আলু কচু বেগুন দিয়ে একদম টক। মানে সারাদিন খাটাখাটনি করে না, টকটাই খেতে ইচ্ছা করে, টকটাই খেতে ইচ্ছা করে, ভালো লাগে না, মুখে ধরে না। রোদে কাজ করে এসে মনে হয় যেন টক ভাতই খাই, আর যা রোদ উঠছে না এক এক সময়। আমি ভেবেছিলাম আমাদের আজকে টক করবো, যেন করা হলো না। ওই কদিন থেকে রিচ রান্না ভোজের বাড়িতে খেলাম, মনে করছিলাম যেন দিদা আবার বলে চাটনি করবে, দিয়ে আবার টকটা করলাম, হলো না। কালকে করবো। তো বন্ধুরা ধান ভিজিয়ে দিয়ে এলাম, ধান ভিজিয়ে দিয়ে এসে দেখছি সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছে দিদি, আর চাও করে নিয়েছিল। এসে রুদ্রকে খাওয়ালাম, খাইয়ে এখন ওকে পড়তে বসিয়েছি। এখনো কিন্তু অনেক কাজ আছে, মানে অনেক কিছু তো কাচাকুচি করেছি,
সেগুলো সব গোছাতে হবে, গুছিয়ে আর কি ভরে রাখতে হবে। তারপর হচ্ছে মা বাবা যদি রুটি খায় রুটি করব, না খাবো বলে তো করব না। খাবো বলছিল, ভাতে চাল অল্প দিতে বলেছিল বাবা, দিনের বেলায় বলেছিল রাত্রে রুটি খাবে। তো রুদ্রকে পড়িয়ে নিই, তারপর আর কি করব। তো যাই হোক, চলো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে। রুদ্রশোনা না পড়ে না, পড়েছ? আরো করতে হবে।